একাডেমিক জার্নিতে আমি ক্রেডিটটা হচ্ছে আমার টিচারদেরকে দিতে চাই, যেহেতু আমি ক্লাস 7 থেকে ক্যারেট কলেজে পড়ছি। আমার কাছে ম্যাথ আর ফিজিক্স সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি যেন পছন্দের। আসলে এইবার এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্নটা দেখে আমার কাছে যা মনে হয়েছে যে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল। আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বেসিসে গিয়ে রিসার্চ করতে চাচ্ছি। ওদেরকে পজিটিভ মাইন্ডে দেখতে হবে, ওদেরকে কখনো নেগেটিভ বা তুমি এটা পারবে না, তুমি এটা কেন বিচার অন্য বাচ্চাদের সাথে কখনোই নিজের বাচ্চাকে কম্পেয়ার করা ঠিক হবে না। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসিতে 1300 নম্বরের মধ্যে 1264 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার মেধাবী সন্তান ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী অনামিকা দেবনাথ। আজকে আমরা তার সাথে কথা বলবো, জানবো তার এই ভালো ফলাফলের রহস্য, কতটা পরিশ্রম করেন তিনি, কিংবা আগামীতে যারা এসএসসিতে অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে তার কী পরামর্শ থাকবে। অনামিকা, কুমিল্লার কাগজের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার, আমি অনামিকা দেবনাথ। আমি এসএসসি 2025-এ ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে 1300 নম্বরের মধ্যে 1264 নম্বর পেয়ে আপাত দৃষ্টিতে আমি এখনো পর্যন্ত প্রথম স্থানে আছি, কিন্তু যেহেতু বোর্ড থেকে অনুমোদিত কোনো পত্র আমি পাইনি, তাই আমি নিশ্চিতভাবে বলতে পারছি না এই বিষয়টি। এই যে তোমার এই ভালো ফলাফল, এর পেছনে তোমার অনুপ্রেরণা কে? আসলে কার কি কৃতিত্ব দিবে তুমি? আসলে আমার ভালো ফলাফলের পিছনে অনুপ্রেরণা ছিল অবশ্যই আমার মা বাবা সবার প্রথমে। তারপরে আমার একাডেমিক জার্নিতে আমি ক্রেডিটটা হচ্ছে আমার টিচারদেরকে দিতে চাই, যেহেতু আমি ক্লাস 7 থেকে ক্যারেট কলেজে পড়ছি। ক্যারেট কলেজ হচ্ছে এটা রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, তো প্যারেন্টসদের তেমন সাপোর্ট বা প্যারেন্টসদের সঙ্গ বা আমার পরীক্ষার সময় প্যারেন্টস নার্ভাস ফিল হওয়ার পরে বাবা মায়ের যে একটা সান্ত্বনা দেওয়ার যেই ফিলিংসটা, ওইটা আসলে অনেকাংশে শতাংশেই পূরণ করেছে আমার ক্যাডেট কলেজের শিক্ষকরা। রাত 2টা হোক কিংবা 1:30 হোক, আমার পড়ালেখার পিছনে গাইডলাইন হচ্ছে আমার টিচাররা দিয়েছে। একাডেমিক সময় হোক, ক্লাসে হোক কিংবা সেলফ স্টাডিতে হোক, ওনারা আমাকে বলেছেন যে কিভাবে পড়তে হয়, বা হচ্ছে যেহেতু আমরা একটি রেস্ট্রিক্টেড এরিয়া এবং কিছু লিমিটেশনস অবশ্যই ছিল, তারপরও আমরা টেকনোলজির অবশ্যই পূর্ণাঙ্গ সুবিধাটা পাওয়া সম্ভব না, কিন্তু আমার টিচাররা আমাকে হেল্প করেছে, আমাকে সাহায্য করেছে যে কিভাবে টেকনোলজির ভালো দিকটাকে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে হয়, সাথে খেলাধুলা কিংবা শিক্ষা কার্যক্রম হোক, আমি সব কিছুই ভালোভাবে চালিয়ে যেতে পেরেছি শুধুমাত্র আমার শিক্ষকদের অবদানে। তুমি কোন বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে এবং কোন সাবজেক্টটা তোমার কাছে বেশ ভালো লাগে? আমি বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছি। আমার কাছে ম্যাথ আর ফিজিক্স সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি যেন পছন্দের। আমি থিওরিটিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল জিনিসটাকে আমি বেশি প্রায়োরিটি দেই, যেটা আমার শিক্ষকরা আমাকে হাতে কলমে শিখিয়েছেন। ওইটা থেকে আমি নলেজ ডেভেলপ করার যেই টেন্ডেন্সিটা, ওইটা আমার মধ্যে ছোটোবেলা থেকেই ছিল, এবং এটা আমাকে সাহায্য করেছে যে প্রিটেস্ট থেকে টেস্টের মধ্যে যে সময়টুকু থাকে, ওই সময়ের মধ্যে আমার যত ল্যাকিংস থাকে, বেসিক ডেভেলপমেন্টের যত ব্যাপারগুলো থাকে, সবগুলোই হচ্ছে আমার এরকম প্র্যাকটিক্যাল জিনিস থেকেই আসছে মূলত। তো এই জন্য আমি আমার যে জুনিয়ররা আছে, আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের যে এসএসসি যে 26, তোমাদের সময় খুবই বেশি লিমিটেড। তো তোমাদের উচিত যে বেসিকটা তোমরা ক্লিয়ার করো, যাতে তোমরা একটা বেসিক থেকে তোমরা আরও অনেকগুলো প্রবলেম তোমরা সলভ করতে পারো। এটাই আসলে আমার জুনিয়রদের প্রতি মোটিভেশন বলো আর যাই বলো। এবারের এই এসএসসির রেজাল্টে আমরা যেটা দেখেছি যে কুমিল্লা বোর্ডে গণিতে প্রায় বেশিরভাগ শিক্ষার্থী খারাপ করেছে, 27% শিক্ষার্থী গণিতে ফেল করেছে। এর পেছনে কি তুমি কোনো কারণ দেখছো? আসলে এইবার এসএসসি পরীক্ষার গণিতের প্রশ্নটা দেখে আমার কাছে যা মনে হয়েছে যে প্রশ্নটা একটু ক্রিটিক্যাল ছিল। ক্রিটিক্যাল থিঙ্কিং প্রশ্ন, কিন্তু মূলত বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ওই প্যাটার্নেই ছিল, কিন্তু প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল থিঙ্কিং ছিল, যে ফার্স্টে একটা ডিরাইভেশন থেকে আমাকে নেক্সট পর্যায়ে গিয়ে প্রবলেমটা সলভ করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি ছিল, যেটা দেখে হয়তো আমার সহপাঠী বা
যারা খারাপ করেছো তারা হয়তো এটা দেখে ঘাবড়ে গিয়েছো, তাই হয়তো নেক্সট পর্যায়ে তোমরা যেতে পারোনি। আসলে এখানে ব্যাপারটা ছিল যে তোমরা যদি বেসিক থেকে চিন্তা করো আর যদি একদম প্রাইমারি ডিরাইভেশন থেকে তোমরা যাও, প্রবলেমগুলো কিন্তু ইজি ছিল, যে বিগত বছর থেকেই কমন পড়েছে, কিন্তু প্রবলেমগুলো একটু থিওরিটিক্যাল টাইপের ছিল, ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের ছিল। এটা থেকে উত্তরণের উপায় কি? এইটা থেকে উত্তরণের উপায় বলতে আমি বলবো যে তোমরা বেসিকটা ক্লিয়ার করো। তোমরা এই যে গাইড বলো কিংবা অনুশীলনী বইগুলা বলো, সব জায়গায় বিগত বছরের কোশ্চেনগুলো সেম, কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো থেকে নিজেরা ক্রিয়েটিভ থিঙ্কিং করে যদি অন্যান্য প্রবলেম তোমরা বানাতে পারো, নিজে থেকে প্রবলেম বানানোর যেই টেন্ডেন্সিটা, ওইটা যদি একবার ডেভেলপ হয়, আর কখনো কোনো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কোনো প্রশ্নে আমার মনে হয় না কেউ আটকাবে। ভবিষ্যতে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ? আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং বেসিসে গিয়ে রিসার্চ করতে চাচ্ছি। আসলে আমার কাছে যে অ্যাডমিশন জার্নি বা একটা ভালো জবের জন্য যেই পড়াশোনা, আসলে আমি ওইটার থেকে বেশি প্রায়োরিটি দিতে চাই আমার রিসার্চ, এবং যে ভবিষ্যতে যে টেকনোলজি বেস যে পৃথিবীটা আমরা পেতে যাচ্ছি, ওইখানে আমি যাতে অবদান রাখতে পারি, এটাই আমার। এই তথ্য প্রযুক্তির সাথে আগামীর শিক্ষার্থীরা কিভাবে খাপ খাইয়ে নেবে? আসলে আমরা অনেকেই তথ্য প্রযুক্তির ভালো দিকটাকে না নিয়ে আমরা আসলে অনেকেই এর খারাপ দিকে ঝুঁকে যাচ্ছি। যেমন যে এসএসসি পরীক্ষার সময় অনেক শিক্ষার্থীকেই দেখা গিয়েছে যে মোবাইলে বা ল্যাপটপে বা অনেক টাইম নষ্ট করতে, যেটা একদমই উচিত না। তো আমরা এটার অবশ্যই তথ্য প্রযুক্তি আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু এটাতে আমাদের কিছু লিমিটেড অবশ্যই সব কিছুতে কিছু লিমিটেশনস আমাদের রাখা উচিত। তো আমি এখানে বলবো যে আমাদের নিজেদের কাছে প্রমিজিং হইতে হবে, যে আমি নিজেকে প্রমিস করব যে আমি আজকে 1 ঘন্টার বেশি আমি তথ্য প্রযুক্তি থেকে দূরে থাকবো, আমি 1 ঘন্টার বেশি এই আইটিতে থাকবো না। নিজের কাছে নিজেকে প্রমিসিং হতে হবে যে চ্যালেঞ্জিং যে বর্তমান যে দুনিয়া, ওই দুনিয়া আমাকে নিজেকে খাপ খাওয়ানোর জন্য অবশ্যই আইটিতে আমাকে এক্সপার্ট হতেই হবে, কিন্তু সাথে সাথে নিজেকে বাইরের দুনিয়া থেকে সেফ রাখার জন্য আমাকে এর সঠিক ব্যবহার আমাকে নিশ্চিত করতে হবে। তুমি দৈনিক কত ঘন্টা পড়ালেখা করো? আসলে এসএসসির আগে 3 মাস আমি দৈনিক 8 থেকে 10 ঘন্টা আমি পড়ালেখা করেছি। তো আমি যেহেতু রেসিডেন্সিয়ালি ওইখানে ছিলাম, তো আমি সকাল 5:30 থেকে আমার দিনটা শুরু করতাম। আসলে আমি দিনটাকে 3 ভাবে ভাগ করছি পড়াশোনার জন্য। একটা হচ্ছে ব্রেকফাস্টের যে আগের টাইমটা 5:30 থেকে 8:30, আর তারপরে হচ্ছে ব্রেকফাস্টের পরের টাইমটা, তারপরে হচ্ছে দুপুর থেকে যে সন্ধ্যা বা রাতের যে টাইমটা। তো প্রথমে সকালে কিন্তু পড়ালেখার এনভায়রনমেন্টটা খুবই ভালো থাকে। তো আমরা যদি সকালে যে ক্রিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, ওই সাবজেক্টগুলো যদি আমরা ফোকাস করি, যেমন ফিজিক্স বা ম্যাথ বা হায়ার ম্যাথ, তো ওইটাতে হচ্ছে আমাদের খুব ফ্রেশ মাইন্ডে আমরা অনেক ভালো কিছু পড়তে পারি ওই টাইমটাতে। আর নাস্তার পরের যে টাইমটা, ওই টাইমটায় আমরা কেমিস্ট্রি বা বায়োলজি বা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ওই সাবজেক্টগুলো আমি প্রেফার করব। কারণ ওই টাইমটাতে কি হয় যে আমাদের সবার একটা ক্লান্তি আসে, ওই ক্লান্তিটা এড়ানোর জন্য আমরা যদি বাংলা পড়ি, আমাদের কিন্তু কম বেশি সবারই বাংলায় অনেক সমস্যা থাকে, অনেক ঘাটতি থাকে। তো আমি বলবো তোমাদের যে ওই টাইমটা যদি তোমরা বাংলাটা ভালোভাবে শেষ করো, বা বাংলায় আসলে মনোযোগের খুব বেশি প্রশ্ন উঠে না, তো তোমরা যদি নিজে থেকে যদি বুঝে বুঝে পড়ো বাংলাটা, বা প্র্যাকটিস করো বা অনুশীলন করো প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা, তো বাংলায় অবশ্যই ভালো করা যায়। আর আমি বলবো যে লাঞ্চের পর থেকে যে ডিনার বা সন্ধ্যা পর্যন্ত যে টাইমটা, ওই টাইমটায় তোমরা নিজের জন্য রাখবা, যে সারাদিন ক্লাসে যা পড়াইছে বা আমি অনলাইনে ক্লাস করে যা বুঝছি, যা নোট করছি, যা নোট আমার কাছে আছে, ওইগুলা তোমরা ভালোভাবে শেষ করবা ওই টাইমটাতে। ওই টাইমটায় তোমরা নিজেদের যে অবশ্যই আমি জানি যে আমার ল্যাকিংস কোথায়। একটা ভালো ফলাফল করার জন্য আমি বুঝতেছি যে আমি এই জায়গাটা, এই অঙ্কটা আমি পারবো না। কেন পারবো না? কারণ আমি জানি যে আমার এই বেসিকে আমার ঘাটতি আছে। তো আমি বলবো যে সন্ধ্যার ওই টাইমটুকু তুমি নিজেকে দাও,
নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য দাও। আর যদি 1 ঘন্টায় বা 2টা বা 3টা ম্যাথও হয়, তাও তুমি নিজেকে বেসিক ক্লিয়ার করো। বেসিক ক্লিয়ার করলেই তোমরা পারবা, আমি আশা করি। এবার যদি তুমি তোমার পরিবার সম্পর্কে জানতে চাই, তোমার বাবা মা সব কিছু মিলিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলো। আমার মা বীণারানী দেবনাথ, তিনি ঝাঁকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক। আমার বাবা দিলীপ কুমার দেবনাথ, তিনি উত্তরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ম্যানেজার। আমার বড় বোন পল্লবী দেবনাথ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফার্মেসি বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী। কুমিল্লা শহরের কোন এলাকায় তোমাদের বাসা? কুমিল্লা শহরের গুপ্ত জগন্নাথ মন্দির দিগাম্বরীতলা এলাকায় আমার বাসা। আমরা এখন কথা বলবো অনামিকা দেবনাথের মা, স্কুল শিক্ষিকা বীণারানী দেবনাথের সাথে। কেমন আছেন দিদি? হ্যাঁ ভাই, ভালো আছি। মেয়ে ভালো রেজাল্ট করেছে, কেমন লাগছে? অবশ্যই বাচ্চাদের সাফল্যে সব মা বাবা মেয়েরই ভালো লাগে, তো ওই হিসেবে আমারও ভালো লাগছে, কিন্তু সকল কৃতিত্ব পরম করুণাময়ের। এই যে মেয়ে মেধাবী হয়েছে, ভালো রেজাল্ট করেছে, এর পেছনে আসলে কি ভূমিকা দেখছেন আপনাদের নিজেদের? এখানে সবচেয়ে বেশি হচ্ছে ওদেরকে পজিটিভ মাইন্ডে দেখতে হবে। ওদেরকে কখনো নেগেটিভ বা তুমি এটা পারবে না, তুমি এটা কেন বিচার, অন্য বাচ্চাদের সাথে কখনোই নিজের বাচ্চাকে কম্পেয়ার করা ঠিক হবে না, তুলনা করা যাবে না। ও পারছে, তুমি কেন পারো না, ও ফার্স্ট হলো, তুমি কেন ফার্স্ট, ও পাবে না। বাবা তুমি যেটুকু করছো বাকিটা তুমি চেষ্টা করে সামনে এগিয়ে যাও, তুমিও পারবে। এতটুকু ওদের পজিটিভ সাহস দিলেই ওরা অনেকটা দূর যাইতে পারবে। মেয়েকে ভবিষ্যতে কোন পথে নিতে চান, কোন বিষয়ে সে ভালো বলে মনে করছেন আপনি? আসলে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাবা মায়ের স্বপ্ন বাচ্চাদের উপরে চাপিয়ে দিতে নেই। ওদের নিজের একটা স্বপ্ন থাকতে পারে, তো ওই স্বপ্নের পথে আমরা ওদের পাশে আছি, কিন্তু কখনো আমি চাপিয়ে দিব না। ও আরেকটু শক্ত হোক, এখন তো মাত্র এসএসসি কমপ্লিট করলো, এইচএসসি কমপ্লিট করার পর সে বিভিন্ন সাইড সেক্টর দেখবে, যেটাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেখানে গেলে সে ভালো একজন মানুষ হইতে পারবে, দেশ এবং দশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারবে। তো ও পছন্দটা ওর উপরে আমরা ছেড়ে দিব। এজ এ স্কুল শিক্ষক এবং অভিভাবক, ও একটা স্বপ্ন বুনে রেখেছে মনে মনে, আপনার কাছে কি মনে হচ্ছে তার স্বপ্নটা সঠিক আছে? আমি হয়তো সে এখনও ছোট, ভালো মন্দ সব কিছু বোঝে না, কিন্তু আমরা বাবা মায়েরা হিসেবে হয়তো আমরা ওদের হাত ধরে রাখবো, সামনে এগিয়ে যাব। যতটুকু বাধা বিপত্তি আছে আমরা ওদের পাশে আছি, এবং ওর স্বপ্নটা আমরা দুজনে, ওর বাবা এবং আমি দুজনেই আমরা ওদেরকে ছোটোবেলা থেকে সাপোর্ট করে আসছি, এখনও সাপোর্ট করব। অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো, আমি আমার জন্য বলছি না, কোনো বাচ্চাই কিন্তু সৃজনশীল বা মেধার থেকে কেউ কারো থেকে পিছিয়ে নয়। আপনারা ওদেরকে সাহস জুগাবেন এবং ওদেরকে সামনে এগিয়ে দিবেন। ওরা হোক কিছু বাধা বিপত্তির মুখোমুখি, একসময় ওরা আবার ঘুরে দাঁড়াবে। তো কখনো ওদেরকে নেগেটিভলি আপনারা পিছনে নেবেন না, সবসময় ওদেরকে সাহস দিয়ে সামনে এগিয়ে দিবেন, তবে পাশে হাত ছাড়বেন না। এইটুকুই সকল অভিভাবকের জন্য থাকলো। আর আমি জানি না আমি ওর জন্য কতটুকু করছি, আসলে ওরা তো রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকতো, তো ওখানে ওর শিক্ষকদের এবং ওদের যত গাইড টিচার ছিল ওদের কৃতিত্ব অনেক বেশি। বাসায় আসলে হয়তো ছুটিতে আমরা ওদেরকে মেন্টালি বা ফিজিক্যালি বা ইকোনমিলি সাপোর্ট করছি, কিন্তু মূল দায়িত্বটা কিন্তু পালন করছে ওর ক্যাডেট কলেজের সকল প্রিন্সিপাল সহ সকল স্টাফ। যে একজন দারোয়ানের ভূমিকা আছে ওনারও কিন্তু আমরা হয়তো মাসে একবার যেতাম, তো প্যারেন্টস ডেতে দেখতাম যে কি পরিমাণ একটা ক্যাডেটের জন্য ওরা কি পরিমাণ সবাই একদম যে যার দায়িত্বে অনড় থাকতো। এই নিরাপত্তা বলেন বা সার্বিক দিক থেকে বলেন, ওরা ওই ক্যাডেট কলেজের টিচারদের অনেক অবদান ওদের এখানে আসা পর্যন্ত আর কি। দর্শক, কথা বলছিলাম অনামিকা দেবনাথের মায়ের সাথে। তিনি বলছিলেন তার অভিভাবকদেরকে দিয়েছিলেন পরামর্শ। আমরা বিশ্বাস করি তার সেই পরামর্শ যদি অভিভাবকরা মেনে চলেন, তাহলে তার সন্তানরাও মেধাবী আকারে বড় হবেন।